মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আমার আগের ভিডিওতে আমি অ্যামোনিয়া থেকে কি কি শর্ট কোয়েশ্চেন মাধ্যমিকের জন্য আসতে পারে আমি সেগুলো আলোচনা করেছি। আজকের আমি হাইড্রোজেন সালফাইড নিয়ে আলোচনা করব এবং সঙ্গে নাইট্রোজেন। আর যদি সময় থাকে তাহলে নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড থেকে কী কী শর্ট কোয়েশ্চেনগুলো আসতে পারে আমি সেটাও তোমাদের সামনে আলোকপাত করব, শর্ট কোয়েশ্চেনগুলো। তো আশা করি আমার আগের ভিডিওতে তোমরা অ্যামোনিয়া গ্যাস সংক্রান্ত যে প্রশ্নগুলো আলোচনা করেছিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি কোনো প্রশ্ন যদি বুঝতে না পারো তাহলে কমেন্টে লিখে পাঠাতে ভুলবে না। তাহলে শুরু করা যাক হাইড্রোজেন সালফাইড। প্রথম কথা, হাইড্রোজেন সালফাইডকে আমরা আর কি বলতে পারি? হাইড্রোজেন সালফাইডকে বলতে পারি সালফিউরেটেড হাইড্রোজেন, অথবা এটাকে বলতে পারি হাইড্রাইড অফ সালফার, অর্থাৎ সালফারের হাইড্রাইড যৌগ, এটা আমরা বলতে পারি। তাহলে এই সালফিউরেটেড হাইড্রোজেন বা হাইড্রোজেন সালফাইড গ্যাস আমরা প্রিপারেশন থেকে শুরু করি, প্রস্তুতি থেকে শুরু করি। হাইড্রোজেন সালফাইড হলো এমন একটি গ্যাস যা পরীক্ষাগারে প্রস্তুত করা হয় ফেরাস সালফাইড, যা কিনা একটি কঠিন পদার্থ, এবং তার সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটিয়ে পরীক্ষাগারে প্রস্তুত করা হয়। এবং এই বিক্রিয়া ঘটানোর সময় কোনো উষ্ণতার প্রয়োজন হয় না, অর্থাৎ উষ্ণতা যেটুকুন প্রয়োজন হয় সেটা রুম টেম্পারেচার বা ঘরের উষ্ণতায় বিক্রিয়াটি হয়ে যায়, আলাদা করে আর উষ্ণতা দেওয়ার প্রয়োজন হয় না। তাহলে এখানে একটা শর্ট প্রশ্ন এই কনসেপশন থেকে আসতে পারে, ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় H2S বা সালফিউরেটেড হাইড্রোজেন প্রস্তুত করার জন্য কত উষ্ণতা প্রয়োজন হয়? তো আমাদের অ্যান্সার হবে সাধারণ উষ্ণতা বা ঘরের উষ্ণতা। এই বিক্রিয়াটি ঘটানোর জন্য কোনো অনুঘটকের প্রয়োজন হয় না। এটাও আমাদের একটা প্রশ্ন থাকতে পারে, অনুঘটকের কোনো প্রয়োজন হয় কি হয় না। নেক্সট আমরা যেটা আসবো সেটা হচ্ছে কিপ যন্ত্র। কিপ যন্ত্র হলো এমন একটি যন্ত্র যেখানে কিছু গ্যাস প্রস্তুত করা হয় এবং কিছু সুবিধা পাওয়ার জন্য এটা করা হয়। যেমন আমরা বিশেষ করে পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড গ্যাস, অর্থাৎ ল্যাবরেটরিতে হাইড্রোজেন সালফাইড গ্যাস বিভিন্ন ধাতব মূলকের শনাক্তকরণের কাজে আমরা ব্যবহার করি। সেই জন্য ল্যাবরেটরির একটি পাশে এই কিপ যন্ত্রটাকে বসিয়ে রাখা হয় এবং যখন আমরা গ্যাস চাইব তখনই গ্যাসটাকে পাবো, যখন প্রয়োজন নেই তখন অটোমেটিক্যালি আর হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হবে না। কিপ যন্ত্রে এই দুটো সুবিধে, যে যখন প্রয়োজন তখন গ্যাস পাওয়া যাবে, এই সুবিধা থাকার জন্য কিপ যন্ত্রে আমরা হাইড্রোজেন সালফাইড গ্যাসকে প্রস্তুত করি। তো হাইড্রোজেন সালফাইড ছাড়া আর কি কি গ্যাস প্রস্তুত করা যেতে পারে? আমরা হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে পারি, আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুত করতে পারি, কিন্তু নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, এই গ্যাসগুলো কিন্তু কিপ যন্ত্রে প্রস্তুত করা যাবে না। তো কিপ যন্ত্রে প্রস্তুত করতে গেলে দুটো শর্তকে অবশ্যই রাখতে হবে। এক নম্বর হলো ঘরের উষ্ণতায় যে সমস্ত গ্যাস প্রস্তুত হয় তাদেরকে আমরা কিপ যন্ত্রে প্রস্তুত করতে পারব। তাছাড়া যে দুটো রাসায়নিক পদার্থের বিক্রিয়া করলে H2S গ্যাস উৎপন্ন হয় বা কোনো গ্যাস উৎপন্ন হতে যদি দুটো বিক্রিয়ক পদার্থের প্রয়োজন হয় যাদের একটি তরল এবং একটি কঠিন, সেই সমস্ত গ্যাস প্রিপারেশনের জন্য আমরা কিপ যন্ত্র ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, হাইড্রোজেন সালফাইড গ্যাস
প্রস্তুত করার দুটি রাসায়নিক দ্রব্য হলো ফেরাস সালফাইড এবং লঘু সালফিউরিক অ্যাসিড। তার মধ্যে লঘু সালফিউরিক অ্যাসিড হলো তরল পদার্থ এবং ফেরাস সালফাইড একটি কঠিন পদার্থ। তাহলে এই শর্তটা মেনেছে, সেই কারণে H2S গ্যাস এখানে প্রস্তুত করা যায়। তাহলে এই কনসেপশন থেকে একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে যে নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটিকে কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় না। সেখানে অপশান এ H2S, অপশান বি CO2, অপশান সি তোমার NH3 এবং অপশান ডি H2। তাহলে সেখানে অবশ্যই আমরা NH3 অর্থাৎ অপশান সিটাকে টিক দেব, কারণ এটা কিপ যন্ত্রের দ্বারা প্রস্তুত করা যায় না। প্রয়োজন মতন H2S গ্যাস প্রস্তুত করতে হলে আমাদের কিপ যন্ত্রের সাহায্য নিতেই হবে। ঠিক আছে, H2S গ্যাস পরে আসি। যে H2S গ্যাসকে আমরা উৎপন্ন করলাম, উৎপন্ন করার সময় আমরা দেখলাম যে এখানে আমরা লঘু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করেছি। তো কেন সেখানে আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিডটা ব্যবহার করলাম না, সেটা সম্পর্কে একটু সংক্ষেপে আলোচনা করে দিই। তার কারণ হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিডের মধ্যে অতটা জারণ ধর্ম নেই যা আছে গাঢ় সালফিউরিক অ্যাসিডের মধ্যে। গাঢ় সালফিউরিক অ্যাসিডের আর একটি উত্তম ধর্ম রয়েছে, সেটা হচ্ছে জলাকর্ষী ধর্ম। তবে এখানে যে ধর্মটা বেশি করে আমাদের প্রয়োজন সেটা হচ্ছে জারণ ধর্ম। গাঢ় সালফিউরিক অ্যাসিড একটি তীব্র জারক পদার্থ, সেই কারণে বিক্রিয়ার ফলে যে সামান্য পরিমাণ H2S গ্যাস উৎপন্ন হবে তৎক্ষণাৎ গাঢ় সালফিউরিক অ্যাসিড H2Sকে জারিত করে সালফারে পরিণত করবে। সেই কারণে বিক্রিয়া পাত্রে অর্থাৎ গ্যাস জারে H2S গ্যাস আমরা আর পাবো না। কি বললাম যে গাঢ় সালফিউরিক অ্যাসিড তাহলে জারক পদার্থ, সে কাকে জারিত করবে? সে H2S গ্যাসকে জারিত করবে এবং নিজে কি হবে? নিজে বিজারিত হবে, কারণ H2S গ্যাস একটি বিজারক পদার্থ। H2S গ্যাস একটি বিজারক গ্যাস, সেই জন্য তার দ্বারা গাঢ় সালফিউরিক অ্যাসিড যে নিজে একটি জারক পদার্থ, সে বিজারিত হবে। এই কারণে পরীক্ষাগারে FES থেকে H2S গ্যাস তৈরির জন্য গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা যায় না। তাহলে এই কনসেপশন থেকে আমাদের কি প্রশ্ন আসতে পারে যে গাঢ় সালফিউরিক অ্যাসিড H2S গ্যাস প্রস্তুত করার জন্য পরীক্ষাগারে FES থেকে H2S গ্যাস প্রস্তুত করার জন্য বা সময় গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় না। তার কারণ হলো অপশান এ গাঢ় সালফিউরিক অ্যাসিডের জারণ ধর্ম, অপশান 2 গাঢ় সালফিউরিক অ্যাসিডের তীব্র জলাকর্ষী ধর্ম, অপশান সি গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিজারণ ধর্ম, অপশান ডি এদের মধ্যে কোনোটিই নয়। তাহলে এখানে কোন অপশানটা কাজে লাগলো? যে অপশানটাতে ছিল গাঢ় সালফিউরিক অ্যাসিড একটি তীব্র জারক পদার্থ, সেই অপশানটাতে আমাদের টিক চিহ্ন দিতে হবে। ঠিক একই কারণে FES থেকে পরীক্ষাগারে H2S গ্যাস প্রস্তুত করার সময় আমরা নাইট্রিক অ্যাসিডও ব্যবহার করব না, কারণ নাইট্রিক অ্যাসিডও একটি তীব্র জারক অ্যাসিড। সেই জন্য এখানেও যে H2S গ্যাসটা উৎপন্ন হবে সামান্য পরিমাণ, তাকে সে জারিত করবে এবং নিজে বিজারিত হবে। তাকে জারিত করবে, নিজে বিজারিত হবে, অর্থাৎ H2S গ্যাসকে সে জারিত করবে মানে নাইট্রিক অ্যাসিড, এবং নিজে H2S দ্বারা বিজারিত হবে। এই কারণে আমরা H2S গ্যাস প্রস্তুত করতে HNO3 ব্যবহার করব না। এবারে আমরা আসি হাইড্রোজেন গ্যাসের ধর্ম নিয়ে। এখানে প্রথমে ভৌত ধর্ম। হাইড্রোজেন গ্যাসের একটা বাজে গন্ধ রয়েছে, অপ্রীতিকর গন্ধ, সেটা হচ্ছে পচা ডিমের গন্ধ। পচা ডিমের গন্ধ। তাহলে কোন গ্যাসটি পচা ডিমের গন্ধ বিশিষ্ট গ্যাস? এখানে একটা অপশান এ H2S, অপশান বি অ্যামোনিয়া, অপশান সি নাইট্রোজেন, অপশান সি হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। তাহলে প্রথমটাতে আমরা টিক দেব, কারণ H2S এর গন্ধ পচা ডিমের মতন। এটা একটা বিষাক্ত গ্যাসও বটে, কিন্তু এর কোনো কালার নেই, অর্থাৎ বর্ণ কিছু নেই।
H2S গ্যাস অত্যন্ত বিষাক্ত। এর সংস্পর্শে আমাদের চোখ জ্বালা করে, মাথা ধরে, বমি বমি ভাব হয়, এই সমস্ত উপসর্গগুলো আমরা দেখতে পাই। দীর্ঘ সময় ধরে এই গ্যাস যদি আমাদের প্রশ্বাসের সঙ্গে যায় তাহলে আমাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। রাসায়নিক ধর্মে আসি। রাসায়নিক ধর্মের মধ্যে প্রথমেই পড়তে হবে H2S গ্যাস ড্যাশ ধর্ম বিশিষ্ট, অর্থাৎ এখানে জানতে চাওয়া হচ্ছে অম্ল ধর্ম না ক্ষারীয় ধর্ম বিশিষ্ট। যেমন আমরা প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম অ্যামোনিয়া ক্ষার ধর্ম বিশিষ্ট একটি গ্যাস, সেই কারণে সে সহজে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করতে পারে। আমরা দেখেছিলাম গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন করেছে, ফসফরাস পেন্টক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ফসফেট উৎপন্ন করেছে, তাই না? গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া করে অ্যামোনিয়াম নাইট্রেট উৎপন্ন করেছে। এগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি। এখানে আমরা পেলাম কি যে H2S গ্যাস একটি অম্ল বা অ্যাসিড, আর অ্যাসিড মাত্রেই তোমরা জানো তার মধ্যে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু থাকতে হবে। H2S এর মধ্যে প্রতিস্থাপনযোগ্য দুটো হাইড্রোজেন পরমাণু আছে, এই কারণে একে বলা হয় দ্বিক্ষারীয় অম্ল। H2S গ্যাস এটি অম্লের ন্যায় আচরণ করে, কারণ এর মধ্যে দুটি প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু আছে। জলীয় দ্রবণে H2S গ্যাস দুটো H+ আয়ন এই কারণে দিতে পারে। এবং আরও একটি প্রমাণ হলো যে ক্ষারের সঙ্গে বিক্রিয়া করলে সেটি দুটো লবণ দেয়। একটা হলো গিয়ে তোমার শমিত লবণ বা প্রশম লবণ বা নর্ম্যাল লবণ যেটাকে বলা হয়, একটা হলো এই লবণ এবং আর একটি হলো আম্লিক লবণ। তুমি সিম্পলি একটা বিক্রিয়া নিয়ে প্র্যাকটিস করতে পারো, H2S গ্যাস প্লাস NaOH, দেখবে সেখানে দুটো লবণ উৎপন্ন হয়েছে, একটা NaHS সোডিয়াম বাইসালফাইড, সোডিয়াম হাইড্রোজেন সালফাইডও বলা যেতে পারে। সেখানে এটা হলো একটা আম্লিক লবণ। কেন না এই লবণটাতে একটি প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু থেকে গেছে NaHS, অর্থাৎ এই লবণটি আবার যদি জলে দ্রবীভূত করা হয় তাহলে কিন্তু ওই হাইড্রোজেন পরমাণুটি H+ আয়ন রূপে বেরিয়ে এসে অম্লধর্ম দেখাতে পারে। এটাই হচ্ছে তার মেকানিজম। তাহলে H2S গ্যাস বিয়োজিত হয়ে প্রথমে কি হবে, একটা H+ এবং একটা HS- আয়ন বেরোবে। এই HS- আয়নটা Na+ আয়নের সঙ্গে, যেটা ক্ষার থেকে আসছে, তার সঙ্গে বিক্রিয়া করে NaHS এই লবণটি উৎপন্ন করবে, যা একটি আম্লিক লবণ। তারপরে HS- আয়নটি পুনরায় বিয়োজিত হয়ে আবার একটি H+ আয়ন ত্যাগ করবে এবং S2- অ্যানায়ন উৎপন্ন করবে। এই S2- অ্যানায়নকে বলা হয় সালফাইড অ্যানায়ন এবং এর সঙ্গে Na+ আয়ন যুক্ত হয়ে উৎপন্ন করবে Na2S। এর মধ্যে দেখো কোনো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু নেই, তাকে বলা হচ্ছে এই কারণে শমিত লবণ বা নর্ম্যাল লবণ। আমরা ক্লাস 9-এ লবণের সংজ্ঞায় পড়েছিলাম, নর্ম্যাল লবণের সংজ্ঞায় পড়েছিলাম যে অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়ে যে লবণ উৎপন্ন করে তাকেই বলা হয় শমিত লবণ বা নর্ম্যাল লবণ। দেখো H2S গ্যাসকে আমরা একটা অম্ল বলেছি, অ্যাসিড বলেছি, তার মধ্যে কি বলেছি, দুটো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে। সেই হাইড্রোজেন দুটো ক্ষারের সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয়েছে এবং একটি লবণ উৎপন্ন করেছে Na2S, অর্থাৎ এর মধ্যে কোনো আর প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু নেই। সুতরাং Na2Sকে আমাদের নর্ম্যাল লবণ বলা যথার্থ হয়েছে। তাহলে এই কনসেপশানগুলো থেকে যে প্রশ্ন আসবে, H2S গ্যাস একটি ড্যাশ অম্ল, তার অ্যান্সারটা হলো দ্বিক্ষারীয় অম্ল। এটা 1 নম্বরের প্রশ্ন। H2S গ্যাসের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে, উক্তিটি সত্য না মিথ্যা?
অবশ্যই সত্য, কারণ H2S একটি অম্ল, তাই তার দ্রবণে নীল লিটমাস লাল হবে। H2S গ্যাস দ্বিক্ষারীয় অম্ল, তার প্রমাণ করো। এটা কিন্তু 2 নম্বরের প্রশ্ন। প্রমাণ দিতে বললে তোমাকে অবশ্যই NaOH এর সঙ্গে বিক্রিয়াটি লিখতে হবে। অর্থাৎ প্রথমে লিখবে NaOH প্লাস H2S, সেখানে উৎপন্ন হয় লিখবে NaHS, এই লবণটা উৎপন্ন হবে এবং জল, লবণ আর জল, অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায়। তার পরের ধাপে তুমি লিখবে H2S প্লাস 2 NaOH, তখন Na2S প্লাস 2H2O। এই দুটো বিক্রিয়া প্রত্যেকটি বইতে রয়েছে। এটা 2 নম্বরের বিক্রিয়া, যে সেটা যে দ্বিক্ষারীয় অম্ল সেটা প্রমাণ করার জন্য এই বিক্রিয়াটা তোমাদের লিখতে দেওয়া হয় পরীক্ষায়। এটা খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট আমরা আসি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া। অক্সিজেন গ্যাসের সঙ্গে তার উপস্থিতিতে নীল শিখায় জলে, H2S গ্যাসকে যদি পোড়ানো হয় তাহলে সেটি নীল শিখায় জলে। এমনিতে H2S গ্যাস দাহ্য, বাট দহনে সহায়ক নয়, তাহলে সে নিজে দাহ্য, সেটা বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে নীল শিখা সহকারে জ্বলে। তাহলে এখান থেকে এই কনসেপশন থেকে কি প্রশ্ন, যে H2S গ্যাসকে অক্সিজেনের সংস্পর্শে জ্বালানো হলে সেটি যে বর্ণের শিখা উৎপন্ন করে সেটি কি না, সেটি নীল বর্ণের শিখা। নেক্সট এরপরে আমরা চলে আসছি অধক্ষেপ বিক্রিয়া। তার একটি ইম্পর্ট্যান্ট বিক্রিয়া অধক্ষেপ বিক্রিয়া। অধক্ষেপ কি না, নিচে কিছু থিতিয়ে পড়াকে আমরা অধক্ষেপ বলি। কি থিতিয়ে পড়বে? কিছু ভারী আয়ন Ag+, সিলভারের ক্যাটায়ন Ag+, Cu2+, Pb2+, এই ধরনের আয়নগুলো সালফাইড আয়নের সঙ্গে বিক্রিয়া করলে একটা লবণ উৎপন্ন করবে, সেটা হচ্ছে সালফাইড লবণ। সেই সালফাইড লবণগুলো থিতিয়ে পড়ে, এইটাকেই বলা হচ্ছে অধক্ষেপ পড়া। তাহলে এইগুলো কোথা থেকে উৎপন্ন হবে না, যদি কোনো দ্রবণের মধ্যে Pb2+, Cu2+ বা Ag+ আয়ন থাকে এবং সেই দ্রবণে যদি হাইড্রোজেন সালফাইড গ্যাসকে চালনা করা হয়, তাহলে হাইড্রোজেন সালফাইড গ্যাস থেকে বেরিয়ে আসবে H2- আয়ন, আর Pb2+ দ্রবণে আছে, তাহলে তারা মিলিত হয়ে উৎপন্ন করবে PbS এবং এর কালো বর্ণের একটা অধক্ষেপ পড়বে। একইভাবে এই যদি দ্রবণের মধ্যে Cu2+ থাকে, সেই দ্রবণে যদি H2S গ্যাসকে চালনা করা হয়, তাহলে এই H2S গ্যাসের যে H2- সেটা Cu2+ এর সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করবে CuS, এটাও কালো বর্ণের অধক্ষেপ। যে দ্রবণে Ag+ আয়নটা রয়েছে, সেই দ্রবণে H2S গ্যাস চালনা করলে Ag+ এবং Pb এবং H2- এই আয়ন দুটো যুক্ত হয়ে উৎপন্ন করবে Ag2S, এটাও একটি কালো বর্ণের অধক্ষেপ। এই অধক্ষেপগুলোর বর্ণ দেখে আমরা ধাতব মূলকটি চিনে নিতে পারি, যে প্রত্যেকটির বর্ণ কি দেখলে, প্রত্যেকটির বর্ণ কালো। ঠিক আছে, এখানে সম্পূর্ণ বিক্রিয়া শর্ট প্রশ্নে তোমাদের লিখতে দেওয়া হয় না। শর্ট প্রশ্নের জন্য শুধু এইটাই বলা হয় যে একটি দ্রবণে Pb2+ রয়েছে, সেই দ্রবণে H2S গ্যাস চালনা করলে কোন বর্ণের অধক্ষেপ পড়ে, অ্যান্সার হলো কালো বর্ণের অধক্ষেপ। বা বলতে পারে যে কোন পদার্থটির অধক্ষেপ পড়ে, আমি বলবো PbS যৌগের অধক্ষেপ পড়ে। সিমিলারলি CuS কিংবা Ag2S লবণের অধক্ষেপ পড়ে। এটা হলো। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো, যে এই যে Ag মানে সিলভার, মানে রূপো, যে রূপোর তৈরি গহনা যারা পরে, গলায় হার, হাতে চুড়ি, তো সেগুলো দেখবে কিছুদিন ব্যবহারের পরে কালো হয়ে গেছে, কেননা বায়ুতে যে সামান্য পরিমাণে H2S গ্যাস রয়েছে, সেই H2S গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে Ag2S এর অধক্ষেপ পড়েছে ওই গহনাগুলোর উপর, তাই সেগুলি হয়ে গেছে কালো। ঠিক আছে, তাহলে এটা একটু মনে রাখবে। আর লেডের
একটি যৌগ হলো লেড হোয়াইট, যেটা একটা সাদা রং, যা কিনা তৈলচিত্র আঁকার সময় শিল্পীরা ব্যবহার করে থাকেন। সেটা কিন্তু লেডের একটি যৌগ, লেড হোয়াইট, এই রঙটি ব্যবহার করে থাকেন। তো এইভাবে যে তৈলচিত্রটি আঁকা হলো, সেই তৈলচিত্রের উপরে দেখবে একটা কালো স্পট পড়ে যায়, দীর্ঘ কয়েকদিনের পর একটা কালো স্পট পড়ে যায়। সেখানেও আমাদের যুক্তি হবে এই যে বায়ুতে যে সামান্য পরিমাণে H2S গ্যাস রয়েছে, সেটির সঙ্গে ওই লেডের যে যৌগটা আছে তার বিক্রিয়া হয়েছে, বিক্রিয়ায় PbS কালো অধক্ষেপ পড়েছে, লেড সালফাইডের কালো অধক্ষেপ পড়েছে। এই অধক্ষেপকে আমাদেরকে তুলে দেওয়ার জন্য কি করতে হয়, আমরা হাইড্রোজেন পার অক্সাইড একটুখানি নিয়ে আমরা যদি ওই তৈলচিত্রের উপর ঘষে দেই হাইড্রোজেন পার অক্সাইড, তখন এই PbSকে জারিত করে PbSO4-এ পরিণত করে। এইভাবে আবার সে তার পুরনো রঙটা ফিরে পেতে পারে। এটাও একটু মাথায় রাখবে। তাহলে এখান থেকে আমাদের এই কনসেপশন থেকে একটা শর্ট কোয়েশ্চেন হতে পারে যে তৈলচিত্রের যে রং, সাদা রং পুরনো হলে কালো হয়ে যায় নিম্নলিখিত কোন যৌগটি উৎপন্ন হওয়ার জন্য? অপশান এ CuS, অপশান বি Ag2S, অপশান সি PbS, অপশান সি PbSO4। তাহলে অবশ্যই এখানে শর্ট কোয়েশ্চেনটির অ্যান্সার হবে PbS। এরপরে আমরা আসি যে H2S আমরা কি বললাম, একটু আগে আলোচনা করেছি, এর অম্ল ধর্ম রয়েছে, তেমনি এটা একটা শক্তিশালী বিজারক পদার্থ, অর্থাৎ এর বিজারণ ধর্ম থাকবে। যেমন পটাশিয়াম ডাইক্রোমেট, যা কিনা কমলা বর্ণের একটি দ্রবণ, সেই দ্রবণেকে সামান্য অ্যাসিডিফাই করে অর্থাৎ আম্লিক করে তার মধ্যে যদি H2S গ্যাস চালনা করা হয়, H2S গ্যাস তীব্র বিজারক, তাই পটাশিয়াম ডাইক্রোমেটকে বিজারিত করে সবুজ বর্ণে পরিণত করবে, অর্থাৎ তার কমলা বর্ণ অন্তর্হিত হয়ে সেটা সবুজ বর্ণ হবে। কেন না সবুজ বর্ণের ক্রমিক সালফেটের অধক্ষেপ পড়ে বলে। যদি 2 নম্বরের তোমাকে লিখতে দেওয়া হয় যে পটাশিয়াম ডাইক্রোমেটকে অল্প পরিমাণ সালফিউরিক অ্যাসিড দিয়ে অম্লায়িত করে তার মধ্যে H2S গ্যাস চালনা করলে কি ঘটে, সমীকরণ সহ লেখো, তখন তুমি এই কথাগুলো বলবে যে কমলা বর্ণ অন্তর্হিত হয়ে যায়, দ্রবণের বর্ণ সবুজ হয়ে পড়ে কারণ ক্রমিক সালফেট উৎপন্ন হয়, তাছাড়া হলুদ বর্ণের সালফার উৎপন্ন হয় এবং জল উৎপন্ন হয়। এই কথাগুলো বলে তোমরা বিক্রিয়ার সমীকরণটা লিখবে, সেটা 2 নম্বরের প্রশ্ন। এখানে এই 2 নম্বরের প্রশ্নগুলোর জন্য যে কোনো 2 নম্বরের যদি প্রশ্ন এই রকম থাকে, কি ঘটে সমীকরণ সহ লেখো, সেখানে মাধ্যমিক পরীক্ষার রুলস অনুসারে তোমার যে বিক্রিয়াটা বলবে সেই বিক্রিয়াটার জন্য 1 নম্বর এবং সমিত সমীকরণের জন্য 1 নম্বর থাকবে। বিক্রিয়াটা বলতে কোনটা, সমীকরণটা বলতে কোনটা? সমীকরণ মানে এই যে K2Cr2O7 প্লাস 4H2SO4 প্লাস 3H2S, এইভাবে তুমি যেটা লিখলে ওটা সমীকরণ। তার আগে তোমাকে বিক্রিয়াটা লিখতে হবে। বিক্রিয়া মানে কোনটা? কমলা বর্ণের অ্যাসিডযুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S গ্যাস চালনা করলে এই কি হয়, কি উৎপন্ন হয়, এই যে কথাগুলো বললে এটাকেই বলা হয় বিক্রিয়া। ঠিক আছে? তাহলে এখান থেকে একটা প্রশ্ন হলো, H2S গ্যাসকে যদি NaOH যুক্ত সদ্য প্রস্তুত সোডিয়াম নাইট্রোক্লোরাইডের জলীয় দ্রবণে যদি চালনা করা হয়, তাহলে সেটি কোন বর্ণ ধারণ করে? এটা একটা খুব ইম্পর্ট্যান্ট শর্ট কোয়েশ্চেন, সেটা বেগুনি বর্ণ ধারণ করে। আই রিপিট ইট এগেন, সোডিয়াম নাইট্রোক্লোরাইডের জলীয় দ্রবণে কোন গ্যাস চালনা করলে বেগুনি বর্ণ ধারণ করে? অ্যান্সার H2S গ্যাস। অথবা প্রশ্ন হতে পারে সোডিয়াম নাইট্রোক্লোরাইডের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ কি হয়? দ্রবণের বর্ণ হয় বেগুনি। বোঝাতে পারলাম? এবারে আমরা চলে আসি নাইট্রোজেন গ্যাস। নাইট্রোজেন গ্যাস প্রস্তুত করার জন্য প্রথমেই একটা প্রশ্ন বলি যে এই নাইট্রোজেন গ্যাসকে প্রথম বলা হতো অ্যাজোট গ্যাস, তাই না? তার কারণ হচ্ছে এটা একটি নিষ্ক্রিয় বায়ু। এই নাইট্রোজেন গ্যাস নিষ্ক্রিয় কেন না?
সমযোজী যৌগ গঠনের সময় তোমরা দেখেছো নাইট্রোজেন মৌল যে দুটি নাইট্রোজেন পরমাণু দিয়ে গঠিত সেই দুটি নাইট্রোজেন পরমাণুর মধ্যে একটি সমযোজী ত্রিবন্ধন থাকে। সমযোজী ত্রিবন্ধন অত্যন্ত শক্তিশালী বন্ধন। এই বন্ধনকে ভাঙতে প্রচুর শক্তি দরকার হয়, সেটা তাপশক্তি হতে পারে। এই শক্তি বেশি লাগে বলেই নাইট্রোজেন গ্যাস নিষ্ক্রিয় গ্যাস রূপে আচরণ করে। ঠিক আছে, সেটি নিষ্ক্রিয় গ্যাস রূপে আচরণ করে। এই কারণে নাইট্রোজেন গ্যাস অন্যান্য কোনো মৌলের সঙ্গে যখন বিক্রিয়া করতে চায় তখন সেখানে টেম্পারেচার দিতে হয়, কিছু অনুঘটক দিতে হয়, কি প্রেসার দিতে হয়, মানে চাপ দিতে হয়। কেন না তার নিষ্ক্রিয়তার জন্য। ঠিক আছে, যাই হোক, আমরা নাইট্রোজেন গ্যাসকে অ্যাজোট বলে জানলাম। নেক্সট আমরা জানব যে পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করার জন্য কি কি রাসায়নিক পদার্থের দরকার হয়। এটা তোমরা প্রায় প্রত্যেকেই জানো যে এখানে সোডিয়াম নাইট্রাইট NaNO2 এবং নিশাদল বা অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl এই দুটো পদার্থকে ব্যবহার করতে হয়। এই দুটো পদার্থকে মিশিয়ে যদি তাপ দেওয়া হয়, এগুলোকে 1:1 অনুপাতে নিতে হয়। এগুলোকে মিশিয়ে যদি তাপ দেওয়া হয় তাহলে কি দেখবে, প্রথমে অ্যামোনিয়াম নাইট্রাইট উৎপন্ন হবে NH4NO2। এই অ্যামোনিয়াম নাইট্রাইট সেকেন্ড ধাপে, দ্বিতীয় ধাপে তাকে হিট করলে সেখান থেকে নাইট্রোজেন গ্যাস বেরিয়ে আসে। তাহলে অ্যামোনিয়াম, এখানে শর্ট প্রশ্নটা কী হলো যে অ্যামোনিয়াম নাইট্রাইটকে উত্তপ্ত করলে কোন গ্যাস পাওয়া যায়? নাইট্রোজেন গ্যাস। অ্যামোনিয়াম নাইট্রাইটকে উত্তপ্ত করলে কোন গ্যাস পাওয়া যায়? নাইট্রোজেন গ্যাস পাওয়া যায়। এটাই প্রশ্ন। এবারে প্রশ্ন হচ্ছে যে এই যে পরীক্ষাগারে অ্যামোনিয়াম নাইট্রাইটের ঘন জলীয় দ্রবণকে আমরা সরাসরি উত্তপ্ত করে নাইট্রোজেন গ্যাস কেন পাই না? এটা কিন্তু 2 নম্বরের প্রশ্ন। এই বিক্রিয়াটি অত্যন্ত তাপ উৎপাদক বিক্রিয়া, অর্থাৎ যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাদের বলা হয় তাপ উৎপাদক বিক্রিয়া, যার জন্য বিক্রিয়াটি খুব দ্রুত গতিতে সম্পন্ন হয় এবং এর ফলে একটা বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা থাকে। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। এই কারণে বিক্রিয়াটিকে আমরা একটু ঘুর পথে, অর্থাৎ সরাসরি না করে আমরা ইনডাইরেক্টলি NaNO2-র সঙ্গে আগে NH4Cl মিশিয়ে বিক্রিয়াটি আমাদেরকে সম্পন্ন করতে হবে, অর্থাৎ NH4NO2 উৎপন্ন করতে হবে আগে প্রথম ধাপে। দ্বিতীয় ধাপে তারপরে এটা যেহেতু একটি আনস্টেবল যৌগ সেই কারণে সাবধানে তাকে উত্তপ্ত করতে হবে এবং উত্তপ্ত করলে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে। নাইট্রোজেন গ্যাসের ব্যবহার জানতে হবে আমাদের। তরল নাইট্রোজেন গ্যাস হিমায়ক রূপে কর্নিয়া, চক্ষু, রক্ত ইত্যাদি সংরক্ষণে কাজে ব্যবহার করা হয়। এটা তার একটা ইম্পর্ট্যান্ট বিক্রিয়া। গ্যাস থার্মোমিটারে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়, এটা একটি তার ইম্পর্ট্যান্ট বিক্রিয়া। ক্রায়ো সার্জারিতে তরল নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে নিষ্ক্রিয় পরিমণ্ডল সৃষ্টি করতে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। নাইট্রোজেন গ্যাস থেকে আমরা অনেক নাইট্রোজেনাস যে ফার্টিলাইজারগুলো, সারগুলো আমরা উৎপন্ন করতে পারি। অ্যামোনিয়া ঘটিত বিভিন্ন সার যেমন ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, এগুলো নাইট্রোলিম, এগুলো প্রস্তুত করতে আমরা নাইট্রোজেনের সাহায্য নিয়ে থাকি। নাইট্রোজেনের প্রত্যেকটা ব্যবহার থেকে একটা করে শর্ট কোশ্চেন আসতে পারে। নাইট্রোজেনের ধর্ম। নাইট্রোজেন গ্যাস একটি বর্ণহীন, গন্ধহীন এবং গ্যাসীয় পদার্থ। জলের মধ্যে এটা খুব সামান্য পরিমাণে দ্রবীভূত হতে পারে। নাইট্রোজেনের রাসায়নিক ধর্ম সক্রিয়তা খুবই কম। কেন? তার কারণ হচ্ছে নাইট্রোজেন পরমাণু দুটির মধ্যে থাকা সমযোজী ত্রিবন্ধন। এটার কথা আমরা একটু আগেই আলোচনা করলাম। এবারে তোমাদের একটা শর্ট প্রশ্ন আসতে পারে যে ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেন গ্যাসের বিক্রিয়া হলে কোন সাদা পদার্থটি উৎপন্ন হয়? আমাদের অ্যান্সার হবে ম্যাগনেসিয়াম নাইট্রাইড, Mg3N2। এই ম্যাগনেসিয়াম নাইট্রাইড এই যৌগটি, অনেকে হস্যই ড এই বানানটাকে অনেকে ট লিখে ফেলো, সেই কারণে আমি একটু জোর দিয়ে বললাম ম্যাগনেসিয়াম নাইট্রাইড। ওকে, Mg3N2
এই সাদা পদার্থটি উৎপন্ন হয়। ম্যাগনেসিয়াম ধাতুকে যদি আমরা পোড়াই এবং ওই নাইট্রোজেন গ্যাসের মধ্যে যদি আমরা প্রবেশ করাই সেই জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতাকে, তাহলে দেখা যাবে যে ম্যাগনেসিয়াম নাইট্রাইডের সাদা সাদা গুঁড়ো পদার্থ উৎপন্ন হয়েছে। আবার কি আশ্চর্য, এই ম্যাগনেসিয়াম নাইট্রাইডের গুঁড়ো পদার্থকে যদি জল দিয়ে একটু গরম করা হয়, তাহলে সেই বিক্রিয়ার ফলে একটা ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস উৎপন্ন হয়, যা কিনা অ্যামোনিয়া গ্যাস। তাহলে আমরা এখান থেকে এই কনসেপশন থেকে যে শর্ট প্রশ্নটা পেলাম সেটা হচ্ছে ম্যাগনেসিয়ামের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় যে সাদা পদার্থটি উৎপন্ন হয় সেটি কি? সেটি হলো ম্যাগনেসিয়াম নাইট্রাইড। ম্যাগনেসিয়াম নাইট্রাইডকে জলের সঙ্গে বিক্রিয়া করলে একটি গ্যাস উৎপন্ন হয়, সেই গ্যাসটি কি? সেই গ্যাসটি হলো অ্যামোনিয়া গ্যাস। এগুলোকে তোমাদের 1 নম্বরের শর্ট প্রশ্নের মধ্যে পড়বে। তো এই পুরো বিক্রিয়াটাকে 2 নম্বরের প্রশ্নের মধ্যেও সাজিয়ে বলা যেতে পারে যে ম্যাগনেসিয়াম ধাতুকে একটি বর্ণহীন গন্ধহীন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করলে একটি সাদা বর্ণের যৌগ উৎপন্ন হয়, সেটি হলো এ। সেই সাদা বর্ণের যৌগটিকে জলের সঙ্গে বিক্রিয়া ঘটালে একটি ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস উৎপন্ন হয়, সেটি বি। এ এবং বি শনাক্ত করো। তাহলে তুমি নিচে লিখবে এ = Mg3N2, বি = NH3, দ্যাটস অল। এইটুকুন লিখলেই তুমি নম্বর কিন্তু পাবে। তো এরপরে আমরা আসব যে ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া ঘটালে একটি সার উৎপন্ন হয়, সেই সারটি কি? না নাইট্রোলিম সার। নাইট্রোলিম সার, তাহলে নাইট্রোলিম এর বাণিজ্যিক হলো এর নাম, বাণিজ্যিক নাম। এটা নাইট্রোজেন ঘটিত একটা সার। ক্যালসিয়াম কার্বাইড CaC2, তার সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় CaNCN এবং কার্বনের একটা ধূসর বর্ণের মিশ্রণ পাওয়া যায়, সেটাই হলো নাইট্রোলিম। এই নাইট্রোলিম গ্যাসকেও যদি জলের সঙ্গে বিক্রিয়া করানো হয়, তাহলেও যেহেতু এর মধ্যে নাইট্রোজেন আছে এবং জলের সঙ্গে বিক্রিয়া করলে সেই কারণে সেখান থেকে অ্যামোনিয়া গ্যাস পাওয়া যায়। এটাও তোমাদের মাথায় রাখতে হবে। এরপরে আমরা আসবো নাইট্রোজেনের সংবন্ধন। হোয়াট ইজ নাইট্রোজেন ফিক্সেশন? এটা একটা 1 নম্বরের শর্ট প্রশ্ন। প্রাকৃতিক উপায়ে বা কৃত্রিম উপায়ে বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে ব্যবহার উপযোগী যৌগে রূপান্তরিত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো নাইট্রোজেন সংবন্ধন। নাইট্রোজেন সংবন্ধন কি করে হয়, প্রাকৃতিক উপায়ে কি করে হয়, আমাদের প্রত্যেকটি বইতে রয়েছে। এটা 1 নম্বরের শর্ট প্রশ্ন নয়, এটা আমাদের 2 নম্বরের প্রশ্ন, যার ফার্স্ট স্টেপটা রয়েছে N2+O2 তীর চিহ্ন, তার উপরে লিখবে তড়িৎ স্ফুলিঙ্গ। এই তড়িৎ স্ফুলিঙ্গ মানে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার সেখানে সৃষ্টি হয়, উৎপন্ন হয় একটি বর্ণহীন গ্যাস, সেটা হচ্ছে নাইট্রিক অক্সাইড। যে নাইট্রিক অক্সাইড বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে বাদামি বর্ণের একটি গ্যাস উৎপন্ন হয়, সেটা হলো নাইট্রোজেন ডাই অক্সাইড। তাহলে আশা করি তোমাদের H2S এবং N2 সম্পর্কে সমস্ত শর্ট প্রশ্নগুলো আলোচনা করতে পারলাম। আজকে এই পর্যন্ত। শুভরাত্রি।